আসসালামু আলাইকুম। ফ্রান্সের ডাসল্ট কোম্পানি থেকে রাফালে বিমানের জন্য ভারত চুক্তি করেছে ৬ বছর আগে। বিমানগুলো একে একে ভারতে এসে পৌঁছচ্ছে, কিন্তু উন্নত রাফালে বিমান কিংবা সর্বশেষ প্রযুক্তির সব হেলিকপ্টার পাওয়ার পরও ভারতীয় বিমান বাহিনীতে নানা ধরনের সংকটের খবর পাওয়া যাচ্ছে। ভারতের প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে প্রশিক্ষিত পাইলটের বিশাল শূন্যতা দেখা দিয়েছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে বিমান কিনে আনলেও সেই বিমানগুলো চালানোর মতো লোক পাওয়া যাচ্ছে না। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। ভারতীয় বিমান বাহিনীর সমস্যার নানা দিক জানাবো আজ। কিছুদিনের মধ্যে ভারতের হাতে আরও ৯টি রাফালে বিমান এসে পৌঁছাবে। এই চালানের বিমানগুলো উত্তরাঞ্চল পাঞ্জাব শহরের আম্বালা বিমান ঘাঁটিতে এসে অবতরণ করবে। আম্বালা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। এই ঘাঁটির অবস্থানটি ভারত চীন সীমান্তের বেশ কাছে। আম্বালাকে ঘিরে ভারতের এ প্রস্তুতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ডাসল্টের সাথে চুক্তি অনুযায়ী ভারতীয় বাহিনী মোট ৩৬টি রাফালে বিমান গ্রহণ করবে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস সফরে গিয়ে এই চুক্তিটি করেন। পরবর্তীতে মে মাসে নর্থ বেঙ্গলের হাসিমারা বিমান ঘাঁটিতে আরও 5টি রাফালে বিমান এসে অবতরণ করবে। এ বিমান ঘাঁটিটাও ভারত চীন সীমান্তের উত্তরে অবস্থিত। ইতিমধ্যে এ বিমান ঘাঁটিতে MiG-27-এর বেশ কিছু বিমান মোতায়েন করা হয়েছে, যেগুলো গত বছর থেকে নিয়মিত আকাশপথে টহল দিতেও শুরু করেছে। কিন্তু এত সব কিছুর পরও ভারতীয় বাহিনীর ভেতরকার অবস্থা খুবই নাজুক। হিন্দুস্তান টাইমসের তথ্য মতেই দেশটির বিমান বাহিনীতে এখন কমপক্ষে ৪০৫ জন পাইলটের ঘাটতি রয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিষয়টি পার্লামেন্টকে অবহিত করা হয়েছে। ভারতের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী শ্রীপদ নায়ক পার্লামেন্টের নিম্নকক্ষে একটি ভাষণে জানান, ভারতীয় বিমান বাহিনীতে এই মুহূর্তে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য ন্যূনতম ৪,২৩৯ জন পাইলটের প্রয়োজন থাকলেও দেশটির হাতে মাত্র ৩,৮০০ জন পাইলট রয়েছেন। শুধু পাইলটের ঘাটতি নয়, জানা গেছে বিমান বাহিনীতে বিমানের সংকটও রয়েছে। বর্তমানে যেসব বিমান সচল রয়েছে সেগুলো বেশ পুরনো হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে এগুলোর বেশিরভাগ বিমান বাতিল ঘোষণা করার প্রস্তুতি চলছে। এই বিমানগুলোর মেয়াদও বেশ আগেই শেষ হয়ে গেছে। সার্বিকভাবে ভারতের বিমান বাহিনীর স্কোয়াড্রন শক্তিও বেশ কমে গেছে। দেশটির বিমান বাহিনীর স্কোয়াড্রন শক্তি হওয়ার কথা ছিল ৪২, অথচ এই শক্তির মাত্রা এখন ৩০-এ অবস্থান করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থানটি ইঙ্গিত দিচ্ছে, দেশটির বিমান বাহিনীতে আগামীতেও যুদ্ধ বিমান চালানোর মতো পাইলটের তীব্র অভাব থাকবে। বিগত ৫ বছরে দেশটির বেশ উল্লেখযোগ্য সংখ্যক পাইলট অবসরে চলে যাওয়ায় এ সংকট এতটা ঘনীভূত হয়েছে। গত বছর একটি নিউজ আউটলেট রাইটস টু ইস্যু ইনফরমেশন অ্যাক্টের আওতায় দেশটির বিমান বাহিনীর সর্বশেষ অবস্থা জানতে চায়। সেই আবেদনের জবাবে মন্ত্রণালয় জানায়, গত ৫ বছরে বিমান বাহিনীর ৭৯৮ জন পাইলট অবসরে চলে গেছেন, যার মাধ্যমে ২৮৯ জন আবার প্রাইভেট বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও লাভ করেছেন। মন্ত্রণালয় আরও জানায়, শুধু ২০১৬ এবং ২০১৭ সালেই দেশটির বিমান বাহিনী থেকে যথাক্রমে ১০০ জন এবং ১১৪ জন পাইলট অবসর গ্রহণ করেছিলেন। গড়ে প্রতি বছর ৮০ জন পাইলট বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছে। ফলে ভারতীয় বিমান বাহিনী তার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। যুদ্ধ বিমানের বিপরীতে পাইলটের সংখ্যার অনুপাত আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। ভারতের তুলনায় দেশটির দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানে বিমান ও পাইলটের অনুপাত ভালো অবস্থায় রয়েছে। প্রাইভেট কোম্পানিতে কাজের পরিমাণ বেশ কম, কিন্তু সেই অনুযায়ী বেতন খুব বেশি। ফলে অনেক পাইলট ভারতীয় বিমান বাহিনী ছেড়ে প্রাইভেট কোম্পানিতে যোগ দিচ্ছেন। বিগত কয়েক বছরে যে কয়েকজন পাইলট পদত্যাগ করেছেন বা অবসরে গিয়েছেন, তাদের ১/৩ বেশি প্রাইভেট এয়ারলাইন্সের কাজ করার ছাড়পত্র পেয়েছেন। অবশ্য পাইলটদের স্বেচ্ছা অবসর ও বিমান বাহিনী থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা কমিয়ে আনতে
বিমান বাহিনী কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। কুলিং অফ পিরিয়ড এবং অবসরকালীন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে মৌলিক কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাইলটদের এভাবে বেরিয়ে যাওয়া ভারতীয় বিমান বাহিনীর জন্য অশনি সংকেত। কেননা এই ধরনের পাইলট তৈরি করার জন্য বাহিনী বড় অঙ্কের অর্থ ব্যয় করে। পাইলটদের প্রশিক্ষণ এবং তাদেরকে সর্বাধুনিক বিমানের সাথে পরিচিত করানোর জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। অথচ এই বিপুল অর্থ ব্যয়ের পর তারা যখন চলে যায়, তখন গোটা বাহিনীর অপারেশনাল দক্ষতাই ঝুঁকির মুখে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর আরও কিছু সংকট রয়েছে। ভারতীয় বিমান বাহিনী সামরিক সরঞ্জামের দিক থেকে এশিয়ার মধ্যে অন্যতম সমৃদ্ধ একটি বাহিনী, কিন্তু এর অপারেশনাল সক্ষমতা বিগত 2 যুগেরও বেশি সময় ধরে ক্রমাগত নিচের দিকে নামছে। 2002 সালে এর স্কোয়াড্রন শক্তি বেশ ভালো মানে থাকলেও 2021 সালে এসে এই শক্তির মাত্রা 30-এ এসে পৌঁছেছে। সাম্প্রতিক সময় রাফালের 2টি স্কোয়াড্রন যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তাতে বিমান বাহিনীর মূল যে ঘাটতি তা খুব একটা পূরণ হয়নি। ভারতের অর্থনীতি বেশ অনেকদিন ধরে অস্থিতিশীল। এ কারণে বিমান বাহিনীর দক্ষতা বৃদ্ধি, নতুন সমরাস্ত্র, পাইলটদের প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রত্যাশা অনুযায়ী দেয়া যাচ্ছে না। বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমও অনেকটাই থমকে আছে। দেশটির বিমান বাহিনী ধারণা করছে 2024 সালের মধ্যেই হাতে থাকা MiG-21 সবগুলো স্কোয়াড্রন অবসরে চলে যাবে। এর বিপরীতে কয়েকটি স্কোয়াড্রন যুক্ত হলেও সার্বিকভাবে বাহিনীর শক্তি আগের মানে যাওয়া বেশ কঠিন হবে। বিমান বাহিনীর বহরে রাফালের 36টি যুদ্ধবিমান যুক্ত হওয়ার পর ভারতে বেশ বড় আকারের অর্জন বলে প্রচার করছে। বিশ্লেষকরা এর সাথে পুরোপুরি একমত হতে নারাজ। তাদের মতে চীনের ওয়েস্টার্ন কমান্ড, যারা ভারতের সাথে কোনো যুদ্ধ শুরু হলে সবার আগে সম্পৃক্ত হবে, শুধু তাদের হাতেই 200-রও বেশি আধুনিক ও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে। চীনের এক একটি কমান্ডের কাছে যতগুলো স্কোয়াড্রন আছে তা ভারতের জন্য বড় আকারের হুমকি ও উদ্বেগের কারণ। ভারতের আরেক প্রতিপক্ষ পাকিস্তানের হাতে এই মুহূর্তে আছে 350টি যুদ্ধবিমান, যা ভারতের জন্য বড় আকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আকাশপথে চীন ও পাকিস্তানের এই সক্ষমতাকে ভারত চাইলেও অগ্রাহ্য করতে পারবে না। পাশাপাশি চীন ও পাকিস্তান উভয় দেশই বেশ অনেকগুলো এয়ারবর্ন ট্যাঙ্কার্স এবং নজরদারি বিমান সচল রেখেছে। ভারত এক্ষেত্রেও অনেকটা পিছিয়ে রয়েছে। এ ধরনের বিমান যুদ্ধক্ষেত্রে যে দেশের হাতে যত বেশি থাকবে, সেই দেশের বিমান বাহিনী তত বেশি সফলতা অর্জন করতে পারবে। ভারত বিগত 2 যুগে বিমান বাহিনীর দিকে খুব একটা নজর দেয়নি। ভারতের সামরিক বাহিনীর উন্নয়ন প্রকল্পের অধিকাংশই ছিল সেনাবাহিনীকে ঘিরে, ফলে বিমান বাহিনীর নানা সংকট সমাধানে মনোযোগ দেওয়া হয়নি। বিমান বাহিনীর কাজের দক্ষতাও তাই অনেকটা পিছিয়ে পড়েছে। দেশটির প্রতিরক্ষা কৌশলের ফ্রন্টলাইনে আগাগোড়াই সেনাবাহিনী থাকায় বিমান বাহিনীর নীতি নির্ধারকদের কাছ থেকে সেভাবে গুরুত্ব পায়নি। তাছাড়া বিমান বাহিনীর নিজস্ব দৃষ্টিভঙ্গিতেও কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। তারা সিঙ্গেল ইঞ্জিনের বিমানগুলোকে ডাবল ইঞ্জিনে রূপান্তর করার জন্য 2005 সাল থেকেই নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এ প্রক্রিয়াটি ব্যয়বহুল হওয়ায় বিনিয়োগের বিপরীতে সফলতার মাত্রা তুলনামূলক কম। ভারতের বিমান বাহিনী এখনও প্রথাগত যুদ্ধ বিমানের উপর আস্থা বেশি রেখেছে, যেখানে নিকট অতীতে অনেক দেশেই মনুষ্যবিহীন ড্রোন ও হাইপারসনিক সহ নানা ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। বর্তমান সময়ে এসে রণকৌশল অনেকটাই পাল্টে গেছে। নানা দেশ বরং ভূমিতে বিনিয়োগ কমিয়ে আকাশভিত্তিক সমরাস্ত্রে বিনিয়োগ বৃদ্ধি করেছে। এ কারণে ভারতীয় নীতি নির্ধারকদের আকাশপথের সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন কৌশল প্রণয়ন করা প্রয়োজন বলে সামরিক বিশ্লেষকরা মত দিয়েছেন। কিন্তু ভারতের সে প্রস্তুতি কতটুকু, সেটি নিয়ে আছে বড় প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।